নমস্কার, প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবির ট্রানজিশন কর্কট রাশিতে আগামী 1 মাসের জন্য। আমি এখন যখন ভিডিও রেকর্ড করছি এখন সকালবেলার দিকে, এখনও রবি ট্রানজিট হয়নি। এখন অ্যারাউন্ড 9টা 15 বাজে। এখন 29°57' রবি রয়েছে। তো রবি আর মোটামুটি 1.5 ঘন্টার 1.25 ঘন্টার মধ্যে মিথুন রাশি ছেড়ে আগামী 1 মাসের জন্য কর্কট রাশিতে গোচর করবে। এই গোচরের যে ফল হবে বা তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে কিছু কথা বলবো। আর এই বর্তমান যে মহামারীজনিত যে কিছু প্রশ্ন আছে, আমি যদিও বারবার সবাইকে বলছি এই টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছি না এখন, কিন্তু প্রচুর কনজিকিউটিভ প্রশ্ন এসছে। তো তার কিছু উত্তর যদি সময় থাকে আমি দেওয়ার চেষ্টা করব। বাট রাইট নাও আমি এই টপিকের উপর কোনো আলোচনা এখন করব না যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে এটা ঘোষণা হচ্ছে না, এটা এখন কন্ট্রোলে আছে। আজ বা কাল সেটা তো ঘোষণা হবেই, তারপরে আমি এই টপিক নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি, এখনও তাই বলছি। যাই হোক, রবি আজকে সকাল 10টা 53 মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউড অনুসারে বলছি, এবং থাকবে 16ই আগস্ট পর্যন্ত রাত 7টা 4 মিনিট পর্যন্ত। অর্থাৎ আগামী প্রায় 1 মাস, 1 মাসের থেকে 10 ঘন্টা 12 ঘন্টা মতন বেশি, 10 ঘন্টা মতন রবি কর্কট রাশিতে অবস্থান করবে। এবং কর্কট রাশির গোচর অবস্থান কি হবে সেটা নিয়ে মুখ্যত আলোচনাটা আমি কনসেন্ট্রেট রাখবো। তো দেখুন, রবি কিসের কারক? রবি খুব স্বাভাবিকভাবে রবি হচ্ছে আমাদের যশ, খ্যাতি, আমাদের প্রেস্টিজ, আমাদের সেলফ রেসপেক্ট, আত্মসম্মান যাকে আমরা বলি, আমাদের রুল করার ক্ষমতা, আমাদের ডমিনেট করার ক্ষমতা, আমাদের জ্ঞান, আমাদের প্রকাশ, আমাদের জ্যোতি, আমাদের আত্মা, আমাদের সোল, আমাদের ডেভেলপমেন্ট, সমস্ত কিছু রবির সাথে যুক্ত। অ্যাকচুয়ালি সব কিছুই রবির সাথে কম বেশি যুক্ত, কারণ রবি ইজ দ্য মাস্টার অফ সোলার সিস্টেম। সমস্ত প্ল্যানেট রবি থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং সমস্ত প্ল্যানেটের গুণ রবির মধ্যে কিছু থাকবে, বা রবির কিছু গুণ সমস্ত প্ল্যানেটের মধ্যেই কম বেশি থাকবে, মানে ভাইস ভার্সা। এটা একটা পরিষ্কার ব্যাপার। রবি রাজা, রবি হেড অফ অথরিটি। যে কোনো একটা সংস্থার যিনি হেড আছেন তাকে আপনি রবির সাথে তুলনা করে নিতে পারেন। অ্যাজ এ তিনি রবির কারক হোক বা না হোক, তার প্রকৃতিটা রবির সাথে, কারণ তিনি ডিসিশন মেকিং অথরিটি। রবি রুলার, রবি পাওয়ার। রবিকে এক কথায় আমরা বর্তমান যুগে গভর্নমেন্ট বলি, কিন্তু অ্যাকচুয়ালি তো রুলার, রাজা। তো সেটা যে ফর্মেই থাক, কাল বা তার নিরিখে আমাদের ফরমেশন চেঞ্জ হয়েছে প্রাকৃতিক, তো সেই নিরিখে এখন যেরকম সরকার চলছে সারা পৃথিবী জুড়ে, যেরকম যেরকম যার যার স্থান কাল পাত্র অনুসারে চলছে, সেরকম তিনি যেখানে হেড আছে, অর্থাৎ যিনি সর্বোচ্চ ক্ষমতা সেই দেশ বা সেই জাতি বা সেই প্রদেশের পক্ষে নেওয়ার জন্য ক্ষমতার অধিকারী আছেন, তাকে রবির সাথে কম্পেয়ার করা যায়। রবি হচ্ছেন তিনি অ্যাডমিনিস্ট্রেটর। রবি আরেকটা জিনিস আমি আগেও বলেছি, রবি হচ্ছে আমাদের সোল, আমাদের সেই জন্য রবিকে পিতার আখ্যা দেওয়া হয় এবং চন্দ্রকে মাতার আখ্যা দেওয়া হয়। তো কালপুরুষের 4th হাউস এবং 5th হাউস দুটোই হচ্ছে এমন দুটো ইউনিক প্ল্যানেটসকে দেওয়া হয়েছে, যদিও আমরা প্ল্যানেট বলি, কিন্তু এর মধ্যে একজন হচ্ছে নক্ষত্র, তিনি রবি, একজন হচ্ছে একটি স্যাটেলাইট, যিনি চন্দ্র, যার কিন্তু রোল আমাদের কালপুরুষের যদি বাকি 5টা গ্রহের সাথে তুলনা করেন সম্পূর্ণ ডিফারেন্ট। কি কি ডিফারেন্স? খুব স্বাভাবিকভাবে সবাই আমরা যে ক্যালকুলেশন করছি রবি একটা একটা করে রাশিতে ঢুকছে, রবি তো অ্যাকচুয়ালি কোথাও ঢুকছে না। রবি তার সম্পূর্ণ সোলার সিস্টেমটা নিয়ে আরেকটা বড় কোনো নক্ষত্রের চারপাশে ঘুরছে। তো সেক্ষেত্রে এই পুরো সোলার সিস্টেমটাই হচ্ছে রবির পরিবার। এখানে আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে পৃথিবীর মুভমেন্ট অনুসারে সূর্যের সাপেক্ষে, মানে যখন আমরা মুভমেন্টটা দেখছি তখন অ্যাপারেন্টলি আমরা
মানে সূর্যকে স্থির ধরে নিচ্ছে আলোচনার সুবিধার্থে। অ্যাকচুয়ালি তো কেউ স্থির নয়, মহাবিশ্বে কেউ স্থির নয়, সব কিছু গতিশীল। স্থির ধরে নিয়ে না হলে ক্যালকুলেশনটা করা যাবে না। তো ধরে নিয়ে আমরা রাশি পরিবর্তন করছি, এই মুহূর্তে কর্কট রাশিতে অবস্থান করছে। অ্যাকচুয়ালি শিপমেন্ট সূর্যের সাপেক্ষে সবার হচ্ছে, এবং সূর্য যেহেতু অনেক বড় একটা পথকে পরিক্রমা করে, সূর্য যখন নিজে যে নক্ষত্রের চারপাশে পরিভ্রমণ করছে, তো সেটা এত বড় রাস্তা, সেই রাস্তাটা আবার পৃথিবী বা অন্যান্য যে রাস্তা যেটা সূর্যের চারপাশে পরিভ্রমণ করছে তার সাপেক্ষে এতটাই কম যে দুটোর মধ্যে কোনো তুলনা চলে না। তো দ্যাট ইজ ওয়াই অ্যাপারেন্টলি সূর্যের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা খুব কমই মনে হবে, বা সেটাকে ডিটেক্ট করাটা খুব মুশকিল হবে। মানে আমরা যে গ্রহগুলোর সাপেক্ষে কথা বলছি, গ্রহগুলোর পক্ষে, গ্রহগুলোকে তো আমরা ডেমিগডস হিসাবে কল্পনা করে মানে আমরা সেটাকে শাস্ত্রগতভাবে সেভাবে মেনে নিয়ে আলোচনা করছি, তাদের পক্ষে ভেরি হার্ড টু ডিটারমাইন। এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা আলোচনা করছি রবি এই জায়গাগুলোকে দেখে। এখন রবি কি? রবি হচ্ছে অগ্নিতত্ত্বের কারক। রবি আগুন। কিরকম আগুন? নিয়ন্ত্রিত আগুন। রবির যে টেম্পারেচার সেটা হ্রাস বৃদ্ধি ঘটে না। আমি অনেকবার বলেছি যে রবির টেম্পারেচারে যদি হ্রাস বৃদ্ধি ঘটতো তাহলে পৃথিবীর জীবকুল সৃষ্টি হওয়ার জন্য যে টেম্পারেচার ঈশ্বর নির্দিষ্ট করেছে সেই টেম্পারেচারেরও হ্রাস বৃদ্ধি ঘটতো, এবং সেটা ব্যাপক হারে ঘটতো, তাহলে সেটা আমাদের এই জীবকুলকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারত। হয় টেম্পারেচার খুব কমে যেত অথবা খুব বেড়ে যেত। তো দুটোই আমাদের পক্ষে বেঁচে থাকার জন্য একেবারেই কনজেনিয়াল থাকতো না। কিন্তু সেটা যেহেতু আছে, সুতরাং রবির মধ্যে যে টেম্পারেচার, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়াম তৈরি হয় রবিতে। তো সেখানে অন্যরকম অনেক এফেক্ট হয়, সেইগুলো নিয়ে অনেক প্রশ্ন করে অনেক লোক। আমি সেগুলোর উত্তর দিতে চাই না, কারণ সেগুলো খুব অ্যাকচুয়াল টেকনিক্যাল উত্তর দেওয়াটা খুব বোরিং শোনাবে অনেকের, অধিকাংশ দর্শক বা শ্রোতার ক্ষেত্রে, সেই জন্য বলি না টপিকগুলো। বাট অ্যাকচুয়ালি রবির টেম্পারেচারটা নির্দিষ্ট, কারণ পৃথিবীতে একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য থেকে শীতকালে পৃথিবীর দূরত্ব কমে যায় 14,70,00,000 কিলোমিটার, গরমকালে বাড়ে 15,20,00,000 কিলোমিটার। তো শীতকালে টেম্পারেচারটা বেড়ে যায় উল্টো হয় বলে, তার কারণ পৃথিবী তার নিজের অ্যাক্সিসে নর্দার্ন হেমিস্ফিয়ার যেটা, সেটা সূর্য থেকে দূরে চলে যায়, বেঁকে যায় বলে যে সূর্যের যে আলো বা তাপ যেটাই যেভাবে বলুন সেটা ন্যাচড়াভাবে পড়ে, তার ফলে আমাদের শীত অনুভূত হয়। আর দক্ষিণ গোলার্ধে ঠিক উল্টো হয়। সেই জন্য দক্ষিণ গোলার্ধে যখন ক্রিসমাস মানানো হয় সেটা গরমকালে, অস্ট্রেলিয়ায় যখন ক্রিসমাস মানানো হয় তখন সেটা গরমকাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এখানে তখন গরমকাল চলে। সাউথ আফ্রিকার একটা বড় অংশ, দক্ষিণ আমেরিকার একটা বড় অংশ। আবার ঠিক উল্টোটা হয়, ডিস্টেন্স কিন্তু কমে যাচ্ছে কিন্তু ঠান্ডা পড়ছে। আবার ঠিক উল্টোটা হয়, গরমকালে টেম্পারেচার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তখন ঠান্ডা পড়া উচিত, কিন্তু যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারটা তখন সূর্যের দিকে বেঁকে যায়, সেই জন্য তাপটা খুব ডিরেক্ট পড়ে, সেই জন্য টেম্পারেচারটা আমাদের এখানে বেশি অনুভূত হয়, কিন্তু ডিস্টেন্স বেশি থাকে। কারণ কক্ষপথটা উপবৃত্তাকার, কোনো কক্ষপথ বৃত্তাকার নয়, উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথে দুটো কেন্দ্র থাকে, তাকে আমরা ফোসাই বলি। তো সূর্য তো আর দুটো জায়গায় থাকতে পারে না, আমরা ধরে নেওয়ার জন্য দুটো, মানে যেরকম একটা বৃত্তের একটা সেন্টার থাকে, সেরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে দুটো সেন্টার থাকে পরিষ্কার ভাষায়। তো যে সেন্টারটা থেকে যখন দূরে যায় তখন ডিস্টেন্সটা বেড়ে যায়, ডিমের মতন একটা আকৃতির উপবৃত্তাকার কক্ষপথ। বৃত্তের কাছাকাছি উপবৃত্তাকারের সমাস করুন, তো খুব স্বাভাবিক ভাবা, তো তখন ডিস্টেন্সটা বেড়ে যাবে। তো এটা হয় অ্যাকচুয়ালি। তো সূর্যের খুব একটা এফেক্ট পড়ে না সূর্য কোথায় আছে বা না আছে। সূর্য তো তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ, সবাই তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে, এবং তার একটা নির্দিষ্ট ভেলোসিটিতে, পৃথিবীর যে ভেলোসিটি আছে সূর্যের চারদিকে ঘোরা, সেটা 29 কিলোমিটার পার সেকেন্ড। আপনারা কখনো ভাবতে পারেন, আমরা কেউ ভাবতে পারি যে আমাদের প্রত্যেকের গতি প্রত্যেক সেকেন্ডে 29 কিলোমিটার পার সেকেন্ড? যদিও এটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করে দেওয়া হয়েছে। এটা যদি
আমাদের নর্মালি যদি ধরুন সার্কুলার মোশনে হতো তাহলে তো আর কিলোমিটারে আসতো না, সেটা অন্য ইউনিটে আসতো। কিন্তু কিলোমিটারে লিনিয়ার মোশনে কনভার্ট করার পরে এটা 29 কিলোমিটার/সেকেন্ড ভেলোসিটি আছে। পৃথিবীরও যা ভেলোসিটি, পৃথিবীর উপরে বসবাসকারী জীব জড় সবারও তাই একই ভেলোসিটি হবে। এবার বোঝার চেষ্টা করুন, এই যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ, এবং সেই তাপটা খুব নিয়ন্ত্রিত, এবং নিয়ন্ত্রিত বলেই সে তার অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। রবি তার নিজস্ব, রাজা তার অধিকার সম্পর্কে সচেতন। আমি রবি সম্পর্কে বলতে গিয়ে আপনাদের অনেকবার বলেছি যে রাজার কোনোদিন কোনো বন্ধু থাকে না, রাজার পরামর্শদাতা থাকে, হিতাকাঙ্ক্ষী থাকে, কাছের লোক থাকে, কিন্তু বন্ধু থাকে না। বন্ধু যে কথাটা সেটা হয় না, অর্থাৎ বন্ধু মানে দুজনে সম স্টেটাস সম্পন্ন। রাজার স্টেটাস সব থেকে ওপরে। সেই জন্য দেখবেন এখনো অনেক সিরিয়াল টিরিয়াল হয় এরকম, যেখানে দেখবেন রাজা অনেক উঁচুতে বসে থাকে, সবাই নিচে দাঁড়িয়ে কথা বলে। খুব কাছের যিনি মন্ত্রী পরিষদের প্রধান বা তিনি রাজার কাছাকাছি জায়গায়, কিন্তু রাজার সমতুল্য কেউ নেই, কারণ সূর্য সবার থেকে ডিফারেন্ট। তার স্টেটাস বলুন, তার গরিমা বলুন, সব কিছু সম্পূর্ণ আলাদা হয়। এবার আমি বিষয়ে আসি। এই রাজা যখন কর্কট রাশিতে প্রবেশ করে, কর্কট হচ্ছে জলতত্ত্বের কারক, চন্দ্র কালপুরুষের চতুর্থ ঘর, আমাদের মনের কারক, মাতার কারক, আমাদের সুখস্থান, এলিমেন্টারি এডুকেশনের কারক, গৃহের কারক। তো সেখানে এসে রবি ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি রবির তো সব জায়গায়, রাজার সব জায়গায় অ্যাক্সেস আছে, কারণ 12টা ঘরই রাজার ঘর, পুরো সোলার সিস্টেমটাই তার। কিন্তু রবি যখন যে আর ঘরে থাকে, তার তো প্রকৃতি অনুসারে কিছুটা তার চেঞ্জ হবে, না হলে ঘরগুলো আর ডিফারেন্স করা হয়েছে কেন, তাহলে তো সমধর্মী হতো। আমি অনেকবার বলেছি যে কোনো কিছু ইকুইভ্যালেন্ট হয় না, অর্থাৎ কর্কট রাশির 1 ডিগ্রিতে ফল দেবে, 2 ডিগ্রিতে তাই ফল দেবে না, 10 ডিগ্রিতে তাই দেবে না, ডিফারেন্ট দেবে। তো সেটা কি করে, এখানে যখন রবি ঢোকে, এখানে রবির আরেকটা জিনিস বলে রাখি যেটা পরে আমি আলোচনা, এই রবি কিন্তু শনি দৃষ্ট হয়ে যাচ্ছে, কারণ সমসপ্তমে শনি রয়েছে। তো শনি দৃষ্ট হয়েই যেটা করবে, রবির যে আত্মপ্রত্যয় আছে, রবি মানে তো কোনো প্রত্যেক মানুষের মধ্যেই তো রবি তার সোল হিসাবে রয়েছে। তা আমাদের সোলের, আমাদের যে আত্মপ্রত্যয় থাকে, সেলফ রিলায়েন্স যেটা থাকে, আমাদের বেসিক্যালি আমাদের যে সেলফ কনফিডেন্স, রিলায়েন্স কথাটা বলা ভুল, সেলফ কনফিডেন্স যেটা থাকে সেটাকে খুব পোর করিয়ে দেয় সঙ্গে সঙ্গে। স্পেশালি যখনও 8 নম্বর নক্ষত্র দিয়ে পাস করবে, তখন কিন্তু আরও স্পেসিফিক্যালি ওকে একটু কনফিডেন্স লেস করবে। আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, যার ছকে যেরকমভাবে আর কি ব্যাপারটা ঘটবে, তার তার ততটা বেশি ফল দেবে, তার ছক অনুসারে ব্যাপারটা আর কি সেই মাত্রা অনুসারে অ্যাপ্লিকেবল হবে। আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট বলছি অ্যাজ এ হোল। যেটা করে রবি সেটা হচ্ছে এখানে ইমোশনাল এবং সেন্সিটিভিটি রবির খুব বেড়ে যায়। রবি কিন্তু ইমোশনাল, রবি নট এরকম নয় যে রাজার কোনো দয়া মায়া থাকে না, কিন্তু রাজা যেহেতু জনস্বার্থে কাজ করে, রবির 9th হাউসকে বৃহস্পতি, তো রবি থেকে সেটা 5th হাউস, রবির ডেভেলপমেন্ট, তার ধর্মস্থান কালপুরুষের 9ম ঘর। তো সে কোনো সময়, আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক রকম কিছু নেতিবাচক জিনিসপত্র ঘটছে পৃথিবীর বুকে, সেটা তো ঘটছে, আগেও ঘটেছে, ভবিষ্যতেও অনেক সময় ঘটতে পারে, কিন্তু আমি সে জায়গায় যাচ্ছি না। ইনি কিন্তু সেই কাজ করার ক্যারেক্টার নন, ইনি হচ্ছেন হিতার্থে কাজ করছেন। কেমন হিতার্থে না, শুধু মানুষ নয়, প্রত্যেকটা জীবের হিতার্থে কাজ করছে। ইনি এমন রাজা যিনি একটি ঘাসকেও জন্ম দিচ্ছেন, যিনি একটি হাতিকেও জন্ম দিচ্ছেন, আমাদের মতন সাধারণ মানুষকে, অসাধারণ মানুষকেও জন্ম দিচ্ছেন, সব রকম। তিনি সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন। এভাবে ইন্ডিভিজুয়াল কাউকে চিন্তা করাটা কিন্তু ঠিক নয়। যার মধ্যেই প্রাণ আছে তিনি কিন্তু রবি দ্বারা কম বেশি ইনফ্লুয়েন্সড, পরিষ্কার ব্যাপার। তো তার মধ্যে ইমোশন বা সেন্সিটিভিটি থাকবেই, কিন্তু সেই ইমোশনটা ব্যক্তিগত স্তরে নয় যে ইনি অনেক ইনফ্লুয়েন্সিয়াল, সুতরাং একে আমি বেশি তাপ দিলাম বা এখানে বেশি বৃষ্টিপাত ঘটালাম, এরকম নয়। ইনি সবার প্রতি, তার
রবি যে জল শোষণ করে নিয়ে বাষ্পে পরিণত করে মেঘে পরিণত করে তার থেকে যে বৃষ্টি হবে সেটাও তো সূর্যই কারক। সেই জন্য সূর্যকে আমরা জল অর্ঘ্য নিবেদন করি। তো সূর্য থেকেই যখন জলেরও সৃষ্টি হয়, সূর্য নোনা জল নিয়ে গিয়ে আমাদের স্বাদু জল দেয় পৃথিবীতে, আমাদের সমস্ত কিছুর দেখভাল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি কিন্তু মনে রাখবেন, রাজা কোনো ব্যক্তির ওপরে কোনোদিন ইমোশনাল হতে পারে না, কারণ তাকে তার রাজধর্ম পালন করতে গেলে তাকে জনহিতে অনেক মানুষ অনেক সাবজেক্টের জন্য এবং এক একটা পশু পাখির জন্য চিন্তা করতে হয়। আমি একদম আইডিয়াল সিচুয়েশন বলছি, যেটা অ্যাজ পার লঘু পরাশরী হল, আমি সেখান থেকেই কোট করছি। কিন্তু এই রবি কিন্তু ইমোশনাল হবে, সেন্সিটিভিটি হবে। রবির অনেক জায়গায় দেখবেন এরকম বলে যেটা মাতার ঘর, অ্যাকচুয়ালি এই ঘরটি হচ্ছে রবির স্ত্রীর ঘর, যদি আমি ধরে নিই মানে ইন জেনারেল। তার মানে মা, স্ত্রী আছে মানে তিনি মা হবেন কখনো না কখনো, প্রাকৃতিক নিয়মে হবেন। তো এই রবি এমন একটা রোল প্লে করবে এখানে এসে, যেটা বোথ পেরেন্টসের রোল প্লে করার মতন একটা রোল প্লে করবে। অর্থাৎ পরিবারের প্রতি তার আসক্তি বেড়ে যাবে, তিনি অনেকটা বেশি পরিবার কেন্দ্রিক চিন্তা করবে, পরিবারের সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তা করবে, সন্তানদের নিয়ে চিন্তা করবে। কারণ রবি নিজেই কালপুরুষের পঞ্চম ভাবের কারক, এবং তার পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতি, তিনি এখন পঞ্চম ভাবেই রয়েছে, নবাংশেও সেখানে বসে রয়েছে, অর্থাৎ ধনু রাশিতে। সুতরাং এই রবি কিন্তু পরিষ্কারভাবে তার সন্তান এবং তার পরিবার নিয়ে খুব চিন্তাটা ন্যারো হয়ে যাবে, খুব কাছাকাছি চলে আসবে। এটা কম বেশি প্রত্যেক মানুষের মধ্যে রিফ্লেকশন হবে। এবার আমি যেটা আগে বললাম, যার যার ক্ষেত্রে যেরকমভাবে আছে তার তার ক্ষেত্রে সেভাবে হবে। এখানে যেটা হবে সেটা আরও কতগুলো জিনিস বলে দিই। এখানে একটু নিজ প্রশংসা শুনতে ভালোবাসবে। এগ্রিকালচারাল ল্যান্ড বা অ্যাফরেস্টেশন যেটা আমরা বলি, যে গাছপালা লাগানো বা সবুজায়ন করা, এই ধরনের কাজকর্মের প্রতি মানুষের এক ধরনের একটা অ্যাফিনিটি তৈরি হতে পারে, ভোগবাদী কিছুটা প্রবণতা তৈরি হতে পারে, আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয় করবে এবং কিছুটা অর্থ কষ্টে ভোগারও কিন্তু সম্ভাবনা আছে। স্পিরিচুয়াল শক্তি লাভের চেষ্টা করবে, প্রচুর পরিশ্রম করবে, কিন্তু সাফল্য কম আসবে। কিন্তু তার মানে এটা নয় যে পরিশ্রম করবেন না, পরিশ্রম আপনি করবেন, সেটা আপনার কর্ম নির্দিষ্ট করে দিন, যিনি কর্ম সবার নির্দিষ্ট করছে তার উপরে। এবং একটু গৃহমুখী করবে, একটু হোম সেন্টার্ড করে দেবে। অনেক দূরে কাজ করলেও বাড়ির জন্য সবসময় মন পড়ে থাকবে, চিন্তা করবে এটা। তো এবার যে নর্মাল যেটা নিয়ে বলার দরকার, অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক বোঝার চেষ্টা করুন যে রবি আমাদের যে অংশটাকে কন্ট্রোল করে আমাদের, সেটা হচ্ছে আমাদের সোলকে। আমাদের সোল কীরকম জিনিস না, আমাদের সোল আমাদের বডি থেকে টোটালি ডিফারেন্ট। আমাদের বডির সাথে কোনোভাবে সোলের কোনো কানেকশন নেই। সোল যেরকম থাকে, আমরা যেরকম কাজকর্ম করি, সোলের সেই অনুসারে বৃদ্ধি ঘটে। আমাদের যখন দেহান্ত হয়, আমরা সবসময় দেহান্ত বলি না, আমরা কখনো আত্মান্ত বলি না, তো দেহান্ত বলি। যখন ঘটে তখন এই সোলটাই হয়ে যায়। এটা কখনো ভাববেন না যে আপনার বয়স 80 বছর হয়েছে মানেই আপনার দেহান্ত হতে পারে। এটা ডিটারমিনেশন আপনার উপরে দেওয়া নেই, এটা আপনার কর্মফল অনুসারে প্রাপ্ত আছে। আমি অনেক অসুস্থ লোককেও দেখেছি অনেক বছর বেঁচে থাকে, অনেক সুস্থ লোককেও দেখেছি খুব আর্লি তার ডিমাইজ হয়ে গেছে লাইফে। বা একটা খুব দুঃখজনক ঘটনা বলছি, একটা ছোট বাচ্চা মরে যাচ্ছে, তার কি ডিমাইজ হয়ে যাওয়ার মতন জায়গায় সে রয়েছে? সে তো পৃথিবীতে কিছুই দেখলো না। কলিযুগে তো আমি আগেও বলেছি যে পরিমাণে আমাদের সমাজে ফিমেল ইনফ্যান্টিসাইড বা ফোর্টিসাইড হয়, যদিও এখন অনেক কড়াকড়ি আছে এবং তার পরিমাণ অনেক কম আছে, প্রসিকিউশন বা আইনগত অ্যাকশান নেওয়ার ফলে অনেক কম আছে, কিন্তু তাও কিন্তু হয়। তো যে ভ্রূণটাকে আপনি পৃথিবীতে আসার আগেই নষ্ট করে দিচ্ছেন, তার মানে ভাবুন আমরা কলিযুগে আমাদের অবনমনটা কোথায় এসে দাঁড়িয়েছে। বা অনেক সময় আমরা, মানে খুব বলতে খারাপ লাগছে, অনেক সময় আনওয়ান্টেড আমাদের যদি কেউ গর্ভবতী হয়ে যায়, সেই অবস্থায় অনেক সময় আমরা ভ্রূণকে নষ্ট করে ফেলি। আমরা কখনো ভাবি যে সেই ভ্রূণটার মধ্যে যে প্রাণটা দিয়েছে সেটা আমাদের থেকে আসেনি, সেটা একটা নির্দিষ্ট প্রাণ। আমরা যখন পাপ পুণ্যের বিচার করি তখন কখনো এইগুলো করি? কখনো করি না। আমরা সময় নর্মালি বলি আমরা তো কিছু করিনি, উই আর ইনোসেন্ট। দেখুন আইনের জায়গায় আছে, মরালিটির জায়গায় আছে। মরালিটিটা নিজের খুব বড় ব্যাপার।
এবং নৈতিকতার প্রশ্নটা জানোয়ারদের মধ্যেও আছে, শুধু মানুষের মধ্যে নেই। বৃক্ষ তার মধ্যেও আছে, কিন্তু সে প্রদর্শন করতে পারে না, কিন্তু নিঃশব্দে আমাদের বেঁচে থাকার অক্সিজেনটুকু তো দেয়। তার বিনিময়ে আমরা কি করি? গাছ কেটে দিই। একটু দরকার হলো কম্প্রোমাইজ না করে আগেই কেটে দেওয়ার চিন্তা করি। যদি খুব তেমন দরকারও পড়ে কাটার জন্য, তাহলে আমরা 5টা গাছ আরও লাগাই তার আগে। কিন্তু সেটা আমরা করি না, কারণ কলিযুগে এটা স্বাভাবিক অবনমন ঘটে, মানুষের ঘটেছে, প্রত্যেকেরই কম বেশি ঘটেছে, আমার আপনার সবার ঘটেছে, এটাই নিয়ম। তো যাই হোক, এখানে দুটো ফ্যাক্টর আছে যেটা নিয়ে একটু বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে রবি যেখানে এখন অবস্থান করবে তার 9th হাউসে মঙ্গল রয়েছে। তো মঙ্গল হচ্ছে রবির জেনারেল, রবির হয়ে যিনি ফিল্ডে নেমে যুদ্ধ করে, তিনি রবি থেকে 9th হাউসে রয়েছে। 9th হাউস কি? 9th হাউস থেকে আমাদের ধর্মস্থান বোঝায়, ভাব হিসাবে ওটা এখন রবির ধর্মস্থান, কিন্তু রবির অ্যাকচুয়ালি যে ধর্মস্থান হয় সেটাও কিন্তু মঙ্গল। কিন্তু মনে রাখবেন, কালপুরুষের 9th হাউস কিন্তু বৃহস্পতি। এখানে 3টে জিনিস আছে, দুজনই জলের মধ্যে রয়েছে। ফার্স্ট অফ অল মঙ্গল নিজেও জলের মধ্যে রয়েছে, মিন হচ্ছে এমন জল সেটা আরও ডিপ ওয়াটার, শুধু ডিপ না, আরও ডেন্স ওয়াটার। বৃহস্পতির যে গভীরতা, বৃহস্পতির একটা থকথকে জলের মতন। আমি বলেছি যে কাদা মিশানো থাকলে যেরকম জল হয়, সেডিমেন্টেড একটা ওয়াটার এবং একটু টেম্পারেচার বলা ওয়াটার। কিন্তু চন্দ্র কিন্তু সেরকম না, চন্দ্র মাঝারি প্রকৃতির জল, অর্থাৎ যার গভীরতা খুব বেশি নয় আবার খুব কমও নয়, মাঝারি প্রকৃতির গভীরতা। সেখানে মোটামুটি এখন রবি রয়েছে, কিন্তু মঙ্গল যেখানে রয়েছে সেটা কিন্তু ডিপ, সেটা হাই স্পিরিচুয়াল ভ্যালুতে রয়েছে। তো সেখানে মঙ্গলের অবস্থান খুব একটা সুবিধাজনক নয়। কিন্তু রবি থেকে 9th হাউসে, আপনারা নর্মালভাবে 9th হাউসে রয়েছে, ইট ইজ ভেরি বেটার পজিশন, কিন্তু নয়, অ্যাকচুয়ালি এটা বেটার পজিশন নয় মঙ্গলের জন্য। এখানে অত্যন্ত রকম কিছু সমস্যা জায়গা আছে, এটা নিয়ে আমি অনেকবার বলেছি। মানসিকভাবেও আছে কিছুটা, ঈশ্বর না করুক, প্রাকৃতিকভাবেও আছে। নাম্বার 1। নাম্বার 2 যেটা আমার বলার সেটা হচ্ছে মঙ্গল থেকে বৃহস্পতি বসে রয়েছে 10th হাউসে এখন। তো এই বৃহস্পতির কিছুটা ডিভিডেন্ড মঙ্গল পাবে। অ্যাকচুয়ালি মঙ্গলের ঘরে বৃহস্পতির 5ম দৃষ্টি আছে, যদিও বক্রদৃষ্টি কোন ঘরে পড়ে না পড়ে সেই নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বিতর্কে যাচ্ছি না। বক্রদৃষ্টি কিন্তু আছে, তো সেটা কিছুটা মঙ্গলকে কন্ট্রোল করতে পারবে। আর অ্যাকচুয়ালি সামনের মাসে দেখবেন 4-4টে প্ল্যানেট এক ঘরে থাকবে। রবির ঘরে থাকবে, মঙ্গলের ঘরে থাকবে কিছুদিনের জন্য, কারণ মঙ্গল তো আলটিমেটলি বকরিটা হবে মেষ রাশিতে ঢুকে। 14 তারিখের পরেই মঙ্গল মেষ রাশিতে ঢুকে যাবে, 14ই অগস্টের পর। তো সেখানে মোটামুটি 25-26 দিন মতো থাকবে। বৃহস্পতির ঘরে থাকবে, শনির ঘরে থাকবে। তো 4টে প্ল্যানেট অ্যাকচুয়ালি নিজ ঘরে থাকবে, সক্ষেত্রস্থ হবে। সেটা অনেকটা কমফোর্টেবল সিচুয়েশন অ্যাজ এ হোল, কিন্তু সেটা সামনের মাসে ঘটবে, এ মাসে নয়। তো যাই হোক, সেই মঙ্গলকে কিছুটা প্রোটেক্ট করতে পারবে। কিন্তু আমি অনেকবার বলেছি, মঙ্গল এমন একটা ক্যারেক্টার, ওর নামটাই শুধু শুনতে মঙ্গল, কিন্তু ওর মধ্যে কোনো মাঙ্গলিক কর্ম নেই। ও বেসিক্যালি একটা ডেমনিশ ক্যারেক্টার, ওর মধ্যে তামসিক প্রবৃত্তি এবং কিছুটা রাজসিক প্রবৃত্তি আছে, দূর পর্যন্ত কোনো সাত্ত্বিক প্রবৃত্তি নেই। মঙ্গল মানেই যে কোনো ব্যাপারে অ্যাগ্রেশন, এবং ও কোনো কম্প্রোমাইজেশনে যাবে না, কখনো যাবে না। বিশেষ করে মঙ্গল যখন বকরি হবে দেখতে পাবেন তখন সিচুয়েশন, এবং যেখানটায় বকরি হবে আমি অনেকবার বলেছি যে আমাদের নার্ভাস সিস্টেমকেও কিন্তু ড্যামেজ করবেই কম বেশি। যাদের আছে আমি অনেকবার উল্লেখ করেছি, আবার বারবার করছি না, করবে। আমাদেরও যাদের নর্মাল প্রবলেম নেই তাদেরও কিন্তু কম বেশি করবে, যাদের আছে তাদের তো একটু বেশি পরিমাণে করবে। উত্তেজনা বাড়িয়ে দেবে যে কোনো ব্যাপারে, সাধারণ কথাতে মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এবং মঙ্গল আরেকটা জিনিস করে যেটা শুক্র হ্যাবিচুয়ালি করে, মঙ্গল সেটা বকরি অবস্থায় করে। সব কথা মনে আসে না সবসময়। মঙ্গল বকরি অবস্থায়, স্পেশালি যদি বুধের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বকরি হয়, মঙ্গল প্রচুর মিথ্যে কথা বলায়, অসম্ভব রকম মিথ্যে কথা। মানে কিরকম? এমন মিথ্যে কথা যেটা আপনি ধরে ফেলতে পারবেন, কিন্তু ওই মুহূর্তটুকু মঙ্গলের অ্যাম্বিয়েন্সের জন্য আপনার নার্ভ প্রপারলি কাজ করবে না, একটা হ্যালুসিনেশনের মতন অবস্থা সৃষ্টি করে মঙ্গল।
এটা 3টে নক্ষত্রে করে, কেতুর নক্ষত্রেও করে, কিন্তু কেতুর সব নক্ষত্রে করে না, মঘা নক্ষত্রে করে না, কিন্তু আর 2টো নক্ষত্রে মূলাতেও করে এবং সেটা অশ্বিনীতেও করে, কিন্তু মঘা নক্ষত্রে করে না। বাট রাহু মানে শুক্র, বুধ এবং রাহু, মঙ্গল যেহেতু বুধের নক্ষত্রে বকরি থাকবে, সুতরাং এখান থেকে কিন্তু একটা স্পেকুলেটিভ এক ধরনের কথাবার্তা, যে কথার বেসিক্যালি কোনো ওজন নেই বা কোনো সেরকম ধরনের কিন্তু কিছু জায়গাও তৈরি হবে, এবং সেটাও মস্তিষ্ককে কিছুটা অতিরিক্ত চাপ বা ভারাক্রান্ত তৈরি করবে। যাই হোক, আমি আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে রাহুর এখন এই 3-3.5 ডিগ্রি মতন রয়েছে। তো রাহু অলমোস্ট বৃষ রাশির ঘরের একেবারে ধারে চলে গেছে। তো এই চলে যাওয়াতে যেটা সুবিধা বলুন বা অসুবিধে বলুন, সুবিধে তো অবশ্যই আছে যে শুক্রের ঘরের দিকে যাচ্ছে এবং ও নিজের শক্তি ক্ষয় করছে খুব দ্রুত। মৃগশিরা নক্ষত্রে ঢোকা মাত্র শক্তি ক্ষয় শুরু হয়ে গেছে, এখন তো অনেকটাই শক্তি ক্ষয় হয়ে গেছে। উল্টো দিকে জুপিটারও এসছে, যদিও ওর ফোকাসিং রাহুর ওপরে নেই, কিন্তু অ্যাটলিস্ট এসছে সমসপ্তমে জুপিটার। কিন্তু মনে রাখবেন রবি থেকে কিন্তু এটা দ্বাদশে রয়েছে। তো রবির ব্যয় স্থানে রবি তো নিজে, প্রথম কথা, নিজের ঘরের দ্বাদশে রয়েছে, নিজের মূল ত্রিকোণের দ্বাদশে রয়েছে, নিজের স্বক্ষেত্রের দ্বাদশে রয়েছে, এবং তার দ্বাদশে রাহু রয়েছে। এটা কি করবে, রবির যে সেলফ, রবির সব থেকে বড় আধার হচ্ছে রবির যশ, খ্যাতি এবং আত্মসম্মান। তো সেটা কিন্তু রাহু ডিস্ট্রয় করবে, এটা কিন্তু প্রথম মনে রাখবেন। এবং রবি যেটা করবে আরেকটা জিনিস, রাহু যেটা করে, রাহু তো হ্যালুসিনেশন তৈরি করে, রাহু এবং শুক্র মঙ্গল এই 3জন হ্যালুসিনেশন তৈরি করে। তো রাহু এই ব্যাপারে মাস্টার একেবারে, যে কোনো জায়গায়। তো রাহু এমন একটা অবস্থা তৈরি করবে, যেহেতু মনে হবে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত সংকটে, সব কিছু শেষ হয়ে যাবে কিছু দিনের মধ্যে, এরকম একটা হ্যালুসিনেশন বা এই ধরনের কিছু কথাবার্তা আপনারা আচ্ছা শুনতে পাবেন। আমি যা বলে দিলাম, আপনারা এবার ব্যাপারটাকে নিজেদের মতন করে ইন্টারপ্রেট করে নেবেন। একটা অস্তিত্বের সংকট হতে পারে আমাদের, এরকম ধরনের একটা, যেটাকে বলা হয় যে কি বলবো, দূরদর্শিতার একটা অভাব তৈরি করবে রবি এখানে, মানে রাহু থাকার জন্য। রাহু এটা খুব কৌশলে তৈরি করবে। এবং শুক্রের ঘরের দিকে যেহেতু যাচ্ছে, এবং শুক্রের ঘর যেহেতু রবির পক্ষে খুব একটা ফেভারেবল জায়গা নয়, সেই জন্য রাহু এই জায়গাটা আরেকটু তৈরি করবে, কারণ শুক্র সেখানে অলরেডি বসে রয়েছে এবং চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তো বুঝতেই পারছেন। তো চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্রের ঘরে রবি রয়েছে, তো এটা রবিকে একটু মানে পথভ্রষ্ট করার জন্য, মানে কিছুক্ষণের জন্য আর কি, ফর টাইম, এটা রাহু কিন্তু করবে। এবং ভবিষ্যৎ সম্পর্কে এক ধরনের একটা সন্দিহান তৈরি করবে। বাট এটা কিছু নয়, এটা জাস্ট 20-22 দিনের ব্যাপার। রবি যেই না বুধের নক্ষত্রে চলে যাবে, অর্থাৎ 17 দিন পর থেকে, আজকে থেকে, তখন থেকেই রবি আস্তে আস্তে বলি হতে শুরু করে। অ্যাকচুয়ালি অশ্লেষা নক্ষত্রে যাওয়ার পর থেকেই রবি বলি হতে শুরু করে, এবং রবির এই ঘরের যে কিছুটা যে ধরুন এই পার্সোনাল ফিলিংস, রবি যেটা রাজার যেটা হওয়া উচিত নয়, হ্যাঁ, সেইটা কাটতে শুরু করে দেয়। এবং আলটিমেটলি এটা খুব শর্ট পিরিয়ড, প্রত্যেক দিন 1 ডিগ্রি করে যাবে, 16-17 দিন ইজ নট আ বিগ ম্যাটার। তো এটা কেটে যাবে, এটা খুব বড় ব্যাপার নয়। বাট একটা জিনিস মনে রাখবেন, চন্দ্র কিন্তু আমাদের, চন্দ্রের যে প্রকৃতি, চন্দ্র কিন্তু আমাদের বহিরাবরণ, মন বুদ্ধি অহংকার আমাদের বেসিক্যালি মেটেরিয়াল প্রকৃতি, আমাদের শরীরের বহিরাবরণের সাথে যুক্ত। রবি কিন্তু আমাদের শরীরের বহিরাবরণের সাথে, রবি আমাদের বডির সাথে যুক্তই নয়, রবি আমাদের সোল, যে আমাদের দেহান্তের সাথে সাথেই বেরিয়ে আরেকটা কোনো জায়গায় যেখানে ঈশ্বর ফিট মনে করবে সেখানে ঢুকে যাবে। সেটা কোনো এককোষী জীব হতে পারে, সেটা কোনো হাতিও হতে পারে, মানুষও হতে পারে, গাছও হতে পারে। তো সেখানে যেটা আপনার কর্মফল অনুসারে লিখিত আছে, কিন্তু যখনই কোনো মেটেরিয়াল জায়গায় একদম সম্পূর্ণ, এবং এমন মেটেরিয়াল জায়গা যেটার সাথে কল্পনা, ইমোশন, সেন্সিটিভিটি, মেটেরিয়াল ফিলিংস যুক্ত, এরকম কোনো ঘরে রবি ঢুকে যায়, তো রবি কিন্তু একটু এম্বারেস থাকে। তো প্রথম 16-17 দিন কিন্তু এম্বারেসমেন্টটা থাকবে, তারপরে এটা ধীরে ধীরে ওয়াইপড আউট হয়ে যাবে অটোমেটিক্যালি। যে সমস্যাগুলো বললাম এটা কেটে যাবে। আমাকে বেশ কিছু এই বর্তমান অসুখ সম্পর্কে বহু লোক প্রশ্ন করেছে যে এখানে মঙ্গল আবার, বৃহস্পতি আবার ঢুকে এসছে, কেতুর সাথে কনজাংশন হয়েছে, আবার মানে যোগাযোগ হয়েছে বলে কি আবার হচ্ছে। দেখুন, কেতু আছে এখন, যদি নবাংশে দেখেন তাহলে কেতু এখন বসে রয়েছে বৃষ রাশিতে, নবাংশে।
আর বৃহস্পতি এখন বসে রয়েছে নিজের ঘরেই নবাংশে, 28 ডিগ্রির মতন আছে। এবং যদি নর্মাল ডিগ্রি ভাবেন তো দুজনের মধ্যে 25-26 ডিগ্রির ডিফারেন্স রয়েছে। এই ডিগ্রিতে দুজনের মধ্যে 5-10% বেশি প্রভাব আসা উচিত নয়, এবং সেটাও বৃহস্পতির জন্য, যেহেতু বৃহস্পতি একটা জাইগ্যান্টিক প্ল্যানেট, সেই জন্য। সুতরাং এটার নতুন করে রিজেনারেট করছে। এটার মধ্যে আমি কোনো মানে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি এটা যা হচ্ছে বুধের জন্য হচ্ছে। বুধের গতিটা এখনো স্লো আছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রি 8:30টার পর থেকে বুধ একটু একটু করে গতি নিয়েছে 15 তারিখ থেকে। তো আগামী 3-4 দিনের মধ্যে বুধ রাহু থেকে বেরিয়ে যাবে, এবং রাহুও যত উল্টো দিকে মানে শুক্রের ঘরের দিকে যাতায়াত শুরু করবে, তত ব্যাপারটা ডেভেলপ করবে, অন্তত কোঅর্ডিনেশন ডেভেলপ করবে। আমি বারবারই বলেছি যে ইন্টেন্সিটিটা এখন এর অনেক কমে গেছে, এবং অ্যাকচুয়ালি আমি এটার কজটা নিয়ে আপনাদের সেদিনই বলবো, যেদিন এটা সরকারিভাবে এটার আর কি ঘোষণা হবে। তার আগে আমি বলবো না, কিছু প্রতিবন্ধকতা আছে, সেটা বলা যায় না। তো এতটুকুই বলার ছিল। আর শুধু এটুকু বলবো যে যারাই, মঙ্গলের জন্য বলছি, যারাই যানবাহন চালান, স্পেশালি 2 হুইলার যারা আর কি রাইড করেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে করবেন, কারণ মঙ্গল নবাংশগতভাবে কিন্তু পজিশনটা খারাপ হওয়া শুরু করে দিয়েছে 12 তারিখ, এবং তারপরে কনজিকিউটিভ 16 তারিখ। তো আজকে চলে গেল, মানে চলে যাবে আর কি আজকে। তো একটু সাবধান থাকবেন, রাইডিংয়ের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, এবং যে কোনো ব্যাপারে উত্তেজনা কম করবেন, প্রয়োজন হলে কথা কম বলা অভ্যাস করবেন। হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলার থেকে কথা কম বলাটা খুব গুরুত্বপূর্ণ। এটা অভ্যাসের ব্যাপার, একটু অভ্যাস করলেই ব্যাপারটা করতে পারবেন। তো এটুকু করুন, তাহলেই দেখবেন অনেক রকম সমস্যা থেকে। আর একটা জিনিস বলে দিই, রবি এখানে থাকাকালীন অ্যাবডোমেনে সমস্যা করবে, আপার অ্যাবডোমেনাল পোর্শন স্পেশালি সাবধানে থাকবেন। মেন্টালি এবং স্নায়ুগত জায়গায় তো মঙ্গল অলরেডি প্রবলেম করার জন্য বসে আছে। পেটে বা বুকে যাদের অ্যাসাইটিসের প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, তারা একটু সাবধানে থাকবে। কিডনি এবং প্রস্টেট গ্ল্যান্ডেও কিন্তু সামান্য প্রবলেম করতে পারে রবি কর্কট রাশিতে অবস্থান করাকালীন, এবং শনি দ্বারা দৃষ্ট থাকার জন্য, কারণ শনির 10ম দৃষ্টি আছে, এবং সেটা কিন্তু শুক্রের ঘরে। রবি কিন্তু নর্মালি 10ম ভাবের কারণ। তো সেই দিক থেকে জায়গাটা একটু শরীরের জায়গাটা নজর রাখবেন। যারা নর্মালি প্রেশারের আর কি প্রবলেম আছে, তারাও একটু খেয়াল রাখবেন এই জায়গাটা, তাহলেই সমস্যাটা কেটে যাবে খুব ইজিলি। এটা খুব অল্প দিনের একটা ট্রানজিট, বড় ব্যাপার নয়। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।